জেনারেল ওয়াকারকে ভালোবাসি। আই লাভ জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকারকে আমি অনুরোধ করছি তিনি যেন রাষ্ট্র ক্ষমতা দখল করেন। আমাদের এইসব সিভিলিয়ান ব্লাডি সোর্সটা দিয়ে রাষ্ট্র পরিচালনার কোনো দরকার নাই। আমি কোনো নির্বাচন চাই না। ব্লাডি সিভিলিয়ান পলিটিশিয়ানস আর লায়ার্স, ক্রিমিনালস, এদেরকে আমি পছন্দ করি না। আমি সেনাবাহিনীকে পছন্দ করি, এখনো সেনাবাহিনী তাদের চরিত্র ধরে রেখেছে। I love জেনারেল ওয়াকার and his team. আমি অনুরোধ করছি প্লিজ প্লিজ জেনারেল ওয়াকার আমাদের জাতিকে রক্ষা করুন, আপনি ক্ষমতা দখল করুন। পাওয়ার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আই লাভ শেখ হাসিনা। ইট ইজ মাই প্রাইভেট, ওকে, প্রাইভেট চয়েস। যারা বলবে জয় বাংলা বলা যাবে না, তাদেরকে আমি জুতা মারি, জুতা মারি, জুতা মারি। সব মানে কিন্তু ভণ্ড, বেশিরভাগ ভণ্ড। যত টাইটেল, যত উপাধি, যত পুরস্কার, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, সবচেয়ে বড় চোর। এবং তার নামের মধ্যে দুইজন নবীর নাম। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো তার প্রথম নাম মুহাম্মদ। তারপরে ইউনুস নবীর নামে ইউনুস, মুহাম্মদ ইউনুস। অথচ এখন পোলাপানরা আমারে কইতেছে স্যার চেপুদা আমাদের লেখাপড়া করার কথা আর বলবেন না, আমাদেরকে আদর্শ কৃষক বানান, আমাদেরকে ভালো ট্রেডার বানান, আমাদেরকে একজন ওই ওয়েল্ডিং মেশিন চালানো এরকম ইলেকট্রিশিয়ান বানান, আমরা চাকরি পাবো, চাকরি করে খাবো। আমরা যদি বেশি শিক্ষিত হই, ডক্টরেট করি, তাহলে আমরা চুরি করবো, ডক্টর ইউনুসের মতো বড় চোর হব। আমি বলি যে উনি চোর, এটা তোমাদের কে বলেছে? কেন আপনি দেখেন না দাদা, তোমার সাহায্য চাই একটু, আমাকে বলো। আসলে আমি টায়ার্ড। উনি যে চুরি করেছেন ক্ষমতায় আইসা, গ্রামীণ ব্যাংকের কি কি করেছে আমি তো সব কথা বুঝি না। তাছাড়া বাংলাদেশে থাকি না 35 বছর, অনেক খবর জানি না, সুন্দর করে বুঝিয়ে বাংলা বলতে পারি না। বাংলা যখন আসে না তখন ওই শব্দ বোমা মাইরা দেই, বুঝো না? জি 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 দাদা, আমি যেটা জি দাদা, যে আমার কোনো ভুল হলে দাদা আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি হচ্ছে যে এই যে কথাটি আপনি তুললেন এখনই, যে মোহাম্মদ এবং আমাদের ইউনুস নবীর সাথে তুলনা করলেন, এটা কি দাদা আপনি কিভাবে দেখেন? আমাদের ইসলামকে তো এই যে এইভাবে বলে যে কত বড় সুন্দর দর্শকের সামনে, মুসল্লিদের সামনে বলে আমাদের ইউনুস সাহেবের দুইজন নবীর নামে, আমাদের মোহাম্মদ এবং আমাদের ইউনুস নবীর নামে আপনি কথাটা তুলেছেন। এইটা বলা, জনগণকে এটা শোনানো, হুজুরদের জন্য এটা কতটুকু উচিত অনুচিত একটু যদি বলেন সংক্ষেপে। এখন আপনার তুমি ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছ দাদা। তুমি অনেক অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলো। তুমি একজন অভিনেতা, একজন কবি, লেখক, আবৃত্তিকার, অনেক বড় শিল্পী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, যিনি প্রমাণার অনুষ্ঠান স্থাপনা করে, তাকে চারটেখানি কথা না, অনেকে জানে না তোমার সম্পর্কে। তো তুমিও মাঝে মাঝে 2-4টা শব্দ বোমা মাইরো, তখন বলবে আরে, তখন মানে লাভ দিয়ে উঠবে, ঘুমের থেকে জেগে উঠবে, বুঝো না? মানে লিমিটের মধ্যে দিবা আর কি। যেমন অশিক্ষিত মূর্খ ছোট লোক, গরিব, 3 বেলা ভাত খাইতে হাসিনার সময়ে, এখন 1 বেলাও খাইতে পারছ না। এটা কোনো বিধি সম্মত হয় নাই। যারা এটা করেছে তাদের কোনো ধর্ম নাই। ধর্মগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো ধর্ম পাঠিয়েছেন, 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন এবং অনেক রাসূল পাঠিয়েছেন। নবী এবং রাসূলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেসব যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে, যেমন আমাদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল কোরআন নাজিল হয়েছে। এটা কিন্তু পবিত্র কোরআন শরীফ। এটা আরবি এবং ইংরেজিতে আমি এটা পড়ি নিজে, প্রতিদিন কিছু একটু একটু পড়ি। আরো আছে, কয়েকটা আছে। তো আমি বলি ওদের কোনো ধর্ম নেই, ওদের কোনো নবী নাই, ওদের কোনো রসুল নাই, ওরা আল্লাহর হুকুম আহকাম কোনো কিছুই মানে না, ওদের ঈমানও নাই, আমলও নাই। এরা ধর্মকে ব্যবহার করে, হ্যাঁ, ঈমানও নাই, আমলও নাই। এরা এদের কোনো মুসলমানই না। ও যদি অন্য ধর্মের হয়ে থাকে, পৃথিবীতে বর্তমানে কোন ধর্মের অনুসারী, সত্যিকারের অনুসারী নাই। সব ধর্মের মধ্যেই ভণ্ড এসে গেছে এবং সেই জন্যই আবার নতুন করে রিসাফল করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমন এক যুগ আসবে যখন নিজেদেরকে তারা এমনকি নবী বলেও দাবি করবে। নুরাল পাগলার কথাও বলি, সে যদি নিজেকে ইমাম মাহাদি বলে থাকে,
তাহলে তার শাস্তি হওয়া উচিত ছিল জীবদ্দশায়। তার বিরুদ্ধে কেন কোনো মামলা হয় নাই? এতদিনও আমরা কেন এত বছর এত কিছু জানি সারা পৃথিবী? তুমি শুনেছো দাদা কোনো আমি শুনি নাই দাদা নুরাল পাগলা কি, কিন্তু এখন জি আরে আমার কাছে শুনলে তো নুরাল পাগলারে আমি শব্দ মাইয়া তার কলিজা মানে ফাটাইয়া বানাইতাম জীবন্ত অবস্থায়। জি 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 আমার বিপ্লব বাহিনীর পাঠাইয়া তার নুনুর গোড়া কাইটা দিতাম। শালার তুই কিতে কোথাকার কোন নবী রসুল পয়গম্বর হইছস, তোরে তুই এসব করছস কি কেন? আর যারা তার অনুসারী ছিল প্রত্যেকের পুরুষগুলির ননুর গোড়া কেটে দিতাম, মেয়েগুলির 3-4টা দৌড়া মাইরা দিলে এটি আর আইতো না ভয়, তাই না? কিন্তু ওখানে এসব করে গামছা দেয়, তারপরে ওই ছেলে মেয়ে অবাধ যৌন মিলন, তারপরে মদ যত রকম আছে না আজে বাজে খাম, এগুলো তাদের ওই দরবার শরীফের ভিতরে এসব করে নেশাগ্রস্ত করে ফেলে। না স্যার, এখন ওই যে দাদা আমি যেটা বলতে চাই, মানে এইভাবে কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে, এটা আপনি বলেছেন, আপনি ব্যাখ্যা করেছেন, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। যদি নুরাল পাগলা যদি কিছু অপরাধ করেছে সেটার বিচার মানুষের করার অধিকার নাই, তাও সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে আইনগত ভাবে তার বিচার হতে পারে, কোর্ট রায় দিবে, তার শাস্তি হবে। এবং সে যেটা করেছে আমার বিচারও সেটা শাস্তিযোগ্য অপরাধ সেটা। কিন্তু তাকে কবর থেকে লাশ তুলে মৃত্যুর পর এটা নিয়ে নাচা কুদা, তাকে আগুন দিয়ে পোড়ানো, এটা অমানবিক ব্যাপার, এটা অমানবিক। যেমন যুদ্ধের সময় আমরা যখন রাজাকারদের বিচার করেছি সেটা আইনসম্মত ভাবে হয়েছে, রায় দেওয়া হয়েছে, তার গ্রামের লোকদেরকে ডাকা হয়েছে, গণ আদালত বসানো হয়েছে, সে সত্যিকারে কোনো মানবতা বিরোধী কাজ করেছে কিনা, কারো ঘর বাড়িতে আগুন দিয়েছে কিনা, মুক্তিযোদ্ধাদের ধরে দিয়েছে কিনা, তার কোনো নারীকে নিয়ে ধর্ষণ করে আবার আর্মিদের ক্যাম্পে দিয়েছে কিনা, এই ধরনের কাজ করে থাকলে তার মৃত্যুদণ্ড শাস্তি হয়েছে। এবং আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যেই তোমার ওই কি বলে যারা ফাঁসি দেয়, কি বলে জল্লাদ ছিল, ওদের কাজেই ওরা জল্লাদ, এবং ওরা সেই হুকুম পালন করেছে। ওখানে ফাঁসি দেওয়া হইতো না, ব্যাউনটিং করা হইতো, কোনো গুলি খরচ করা হইতো না, নদীতে নৌকাতে করে নদীতে নিয়ে তাদেরকে নদীতে বড় খালে ব্যাউনেটিং করে ফেলে দেওয়া হইতো। এবং তাদের শোনো, তাদেরকেও বানা হইতো তোমার কোনো ইচ্ছা আছে কিনা। আমার চোখের সামনে দেখেছি, বলেছে আমি একটু 2000 টাকা নামাজ পড়তে চাই, নামাজ পড়তে দেওয়া হয়েছে। তারপরে সে বলছে যে বড় জয় বাংলা, বেশিরভাগ জয় বাংলা বলে নাই, ভয়ে কেউ বলেছে মনে করলে জয় বাংলা বললে ছাইরা দিবে, কিন্তু তারা জানতো যারা যে না মেরেই ফেলবে, তারা কিন্তু পাকিস্তান জিন্দাবাদ বলেছে, আল্লাহু আকবার বলেছেন, আল্লাহু আকবার। যারা সত্যিকারের রাজাকার ছিল, ওরা নিজেরা ধার্মিক ছিল, তো ওরা কিন্তু ধর্ম দ্বারা মোটিভেটেড ছিল, ওটা তাদের পলিটিক্যাল ব্যাপার, আদর্শের ব্যাপার। এবং যুদ্ধের সময় এটা বলে, আইনও বলে, আন্তর্জাতিক আইনও বলে, দুই পক্ষ না থাকলে তো যুদ্ধ হয় না। একটা পক্ষ তারা পাকিস্তান ভাঙতে চায় নাই, তারা যারা পাকিস্তান তৈরি করেছিল তাদের পূর্বপুরুষরা তৈরি করেছে, তারা চাইছে। কিন্তু আমরা যারা মনে করেছি না পাকিস্তান আমাদের শোষণ করছে, শাসন করছে, নির্যাতন করছে, এবং ওটা কোনো রাষ্ট্র হতে পারে না, এটা রাষ্ট্রের সংজ্ঞায়ও পড়ে না, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায়ও পড়ে না। একই ভূখণ্ডে আইন দ্বারা শাসিত জনগোষ্ঠীকে রাষ্ট্র বলে। একটা জনগোষ্ঠী হতে একই ভূখণ্ড হতে হবে, মাঝখানে আরেকটা রাষ্ট্র থাকা যাবে না। সেহেতু এটা পাকিস্তান একটা রাষ্ট্রের সংজ্ঞায় পড়ে না। বাংলাদেশ, পূর্ব পাকিস্তান বাংলাদেশের আর পশ্চিম পাকিস্তানের সাথে একটা রাষ্ট্র হয়েছে পাকিস্তান, এটা একটা ভুল ছিল। আমাদের পূর্বপুরুষরা যারা করেছে তারা অশিক্ষিত মূর্খ বর্বর ছিল। ওই সময় ওরা 3 বেলা না 4 বেলা ভাত খাইত, বুঝতে পারছো? ওদের মাথায় বুদ্ধি ছিল না। আচ্ছা, সেটা করো। আর ভারতবর্ষকে ভাঙা ঠিক হয় নাই। আমি এখনো মনে করি অবিভক্ত ভারত থাকা দরকার ছিল। এখন যেটা তোমার মূল প্রশ্ন, নুরুল পাগলাকে বিচার এইভাবে মৃত্যুর পর তার লাশ নিয়ে নাচা কুদা করা, পুড়িয়ে ফেলা জঘন্য অপরাধ হয়েছে। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, সবার মাধ্যমে সবাইকে নিয়ে
এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি করছি। এইটুকু, এটা নিয়ে আর কথা তারপরে না, এখন আবু আলম শহীদ খান। আবু আলম শহীদ খান, দাদা আপনি একটু কফি খেয়ে নেন। জি, আবু আলম শহীদ খান টকশোতে ব্যাপকভাবে পরিচিত এবং তিনি কথা বলতেন সাবেক সচিব, দেশের গণতন্ত্র, 1971 সাল, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, সমস্ত কিছু নিয়ে সরকারের ভালো কাজের আলোচনা, মন্দ কাজের সমালোচনা করতেন, দেশবাসীকে সচেতন করতেন, এটা অত্যন্ত স্বাভাবিক। এবং আপনার প্রিয় যে কলিমুল্লাহ, নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, তাকেও গ্রেফতার করা হয়েছে, আবুল বারাকাতকে গ্রেফতার করা হয়েছে, কামাল পাশা চৌধুরী একজন চিত্রশিল্পী, তাকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ সবাইকে একে একে যারা কথা বলেন, যারা সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেন, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। তার সর্বশেষ মাঝখানে 16 জন মুক্তিযোদ্ধার পক্ষে যারা রিপোর্টার্স ইউনিটে গেছেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং সর্বশেষ সংযোজন হলো স্যার আপনার সচিব, সাবেক সচিব আবু আলম শহীদ খান। এই বিষয়টি আপনি একটু স্যার ব্যাখ্যা করেন। আবু আলম শহীদ খান একজন সিনিয়র সচিব হিসেবে রিটায়ার করেছেন। তিনি অত্যন্ত সৎ এবং মেধাবী একজন আমলা ছিলেন। আমি তাকে চিনতাম সেই 69-এর গণ অভ্যুত্থান থেকে। 1969-এর গণ অভ্যুত্থান থেকে ছাত্র রাজনীতির সাথে আমরা জড়িত ছিলাম। ব্যক্তিগতভাবে আমি তাকে চিনতাম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আমি থাকতাম 614 নাম্বার রুমে, সে ছিল 614 নাম্বার রুমে। আমি তো দাদা, আমি মহসিন হলের 553 553 মানে আমার আমরা একই হলে ছিলাম দীর্ঘদিন। আমি তো প্রায় 14 বছরের মতো ওই হলে ঘুমাইছি। যদিও আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, থাকতাম মহসিন হলে, বুঝো না? অবৈধ না, না না, গেস্ট হিসেবে থাকতাম, গেস্ট হিসেবে থাকতাম আর কি, কিন্তু বেশিরভাগ তো তাহলে আমি তাকে চিনতাম। এবং তার সাথে আমার কথা হয় গত প্রায় 5-6 মাস থেকে, অনলাইন থেকে তাকে আমি আবিষ্কার করেছি। আমি দেখার পর তাকে, তার কথা কি আমাদের লাইনের কথা বলে, সে দেখি আমাদের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের লাইনের এই ধরনের, যেমন আমার পরম শ্রদ্ধা গুরু শ্রী সিরাজুল আলম খান দাদা মানে বিভিন্ন বাণী নিয়ে কথা বলে, সরাসরি বলে না। তো আমি একদিন কোন একজন সাংবাদিকের মাধ্যমে 5-6 মাস হবে মনে হয়, বললাম যে ওনার আবু আলম শহীদ খানের একে আমার চিনা মনে হয়, তার টেলিফোন নাম্বারটা একটু দিও তো। সাথে সাথে দেওয়ার পর আমি টেলিফোন করলাম, পরে সে তো শুনে, সেবু লাভ ইজ পাওয়ার, সেবুদা আমি তো আপনার ভক্ত, আপনাকে আমি চিনি, আমরা পাশাপাশি রুমে ছিলাম মহসিন হলে, আমরা একই পার্টি করতাম, ছাত্রলীগ করতাম, গণবাহিনী করেছি, মুক্তিযুদ্ধ। এবং লাস্ট আমার সাথে যেদিন কথা হলো, আমি কই তুমি কোথায় ট্রেনিং দিয়েছো? ও বললো যে আগরতলায় মেলা ঘরে। আমরা আগে ওখানকার ট্রেনার ছিলেন সুবেদার মেজর শামসুল হক, আমার আপন, মানে যেটি আমার ভাই, আমার মামা হতো। তারপরে আমি বললাম যে আরে খাইছে, মানে তুমি তো দেখি আমি যেখানে আমার পদধূলা, সেখানে তোমারও পদধূলি পড়েছে নাকি? এখন তো দেখা যায় তুমিও সেই মানে ওই মহসিন হলের ডাইল খাইছ। গ্লাসে করে খেতাম দাদা, গরম পানি হিসেবে খেতাম আর কি। অনেকে আসিল শুধু ভাত আর ডাইল, তরকারি একটু দিত না, দিল বা এক গামলা ভাত খাইয়ে ফেলাইতো। ওরা নাস্তা খাইতো না, নাস্তারে ট্রিক্সে ফেলাই দিত, তাই না? দাদা ওই যে রফিকুল আলম দুলাল ইটালি থেকে বলতেছে, বুঝছেন, সেফুদার মুখ থেকে আজকে ডাকসুর নির্বাচন নিয়ে কিছু শুনতে চাই। এই যে বাংলাদেশের আমি পরিষ্কার করে দিই, আমি খুব বিক্ষুব্ধ। আমি বাংলাদেশিদের ঘৃণা করি, বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশে বর্তমানে যত নাগরিক আছে তার 99% আমি ঘৃণা করি। বাংলাদেশ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। বাঙালিরা চোর, মিথ্যুক, টোকাবাজ, প্রতারক, এরা বেঈমানের জাত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার সারা জীবন বিসর্জন দিয়েছেন এই জাতিকে মুক্তি করার জন্য, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র করে দিয়েছে। আমার মেরুদণ্ড ভাঙা ভাই, আমার দরকার আছে, আমার কোটি কোটি সুন্দরী তরুণীরা লক্ষ লক্ষ টাকা দামের পাঞ্জাবি পাঠায়, আমি এখানে যে পেনশন পাই, আমি হলিউডে অভিনয় করলে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা পাই, তুমি তো নিজেই বুঝো। এখানে সেকেন্ড হিসেবে টাকা হিসাব করা হয়। আমি নিজে ইচ্ছা করে যাই না, আমার বলছে আমার এত টাকার দরকার নেই ভাই, আমার আই নিড রেস্ট, আমি অসুস্থ, ওকে, সারা জীবন অনেক কাজ করছি,
কোটি কোটি কত হাজার কোটি টাকা কামাইছে আমি জানি না, এবং এগুলো সব নারীদের শিক্ষা, নারী শিক্ষার জন্য আমি বেশিরভাগ এগুলোকে কাজে লাগিয়েছি। কোনো টাকা পয়সা আমি অপব্যয় করে নাই, কোনো একটা পয়সা নষ্ট করে নাই। আমার 2টা বউ আছে, 2টা বউকে তাদের ডিমান্ড অনুযায়ী যতদূর পারি সাহায্য করছি। তারা ঢাকা শহরে থাকে, এবং ছোট বউ ডাক্তার, বড় বউ রুগী। বড় বউ রুগী, ছোট বউ ডাক্তার, বুঝলেন? তো সবকিছু মিলে যা আমি আমার মতো করে, আমার একমাত্র সন্তান, সেও ইউরোপের নাগরিক, তুমি তাকে চিনো, তার সাথে তুমি কথাও বলেছ, এবং সে অনেক স্মার্ট ইয়াং বয়, সেও বাবা হয়েছে। আমার 3টা নাতি নাতনি আছে, 2টা নাতি, একটা নাতিন। ভেরি হ্যাপি, অল আর ভেরি হ্যাপি পিপল। ওদের নিয়ে আমার চিন্তা নাই। জন্মদিন আর বিভিন্ন অনুষ্ঠান হইলে যতদূর পারি আমি গিফট পাঠাই। জি দাদা, আহমেদুল্লাহ বলছেন ইউনুস না, তাদের জন্য ঘর বাড়ি রেখে দিতে হবে না। ওরা ইউরোপের নাগরিক, ওদের মৃত্যুর পর ওদের লাশ কি করবে? ওই নুরা পাগলার মতো পড়াবে না, ওটা ওদের ধর্মীয় মতে, ইসলামিক কায়দায় এদেশের সরকার তাদের সৎকার করবে। তুমিও কানাডার নাগরিক, তোমার বউ বাচ্চাদের লাশের চিন্তা তোমাকে করতে হবে না, তোমার তারও করতে হবে না। এটা সরকারের, সেই দেশের রাষ্ট্রের এটা দায়িত্ব। আর আমার নিজের লাশ আমি ভিয়েনার মেডিকেল ইউনিভার্সিটিতে দান করে দিয়েছি গবেষণার জন্য। ছাত্রছাত্রীরা আমার লাশ নিয়ে গবেষণা করবে, এটা কবর দিতে হবে না। তবে অনেক বড় বড় এজেন্সিরা আমাকে বলেছে, কত হাজার মিলিয়ন ডলার চান, আপনার লাশ আমাদেরকে দিয়ে দিবেন, আমরা লিখিত ভাবে আমরা আপনার লাশ মমি করে রেখে দিব। আমাকে বলেছে, আপনার এই যত কিছু ব্যবহার করেন কোনো কিছু ফেলবেন না, এগুলো নাকি নিলামে বিক্রি করবে। এগুলি বলতেছে এগুলো আমাদেরকে আপনি বলে যান, মুখে দিলে হবে, লিখে দিলে আরো ভালো। আমি বলছি আমি কোনো কিছুই করে যাব না, শুধু আমার লাশ ওটা অথরাইজ করেছি, বাকি সব কোথায় কি থাকলো, আমার লেখা, এমনকি আমার কত হাজার হাজার লেখা কোথায় পড়ে আছে, এগুলো আমি বলেছি যেমন আছে তেমনই থাকবে, যার খুশি সেভাবে রাখবো। দাদা এক সেকেন্ড, কথা প্রসঙ্গে এসে দেখে একটা ছোট্ট কবিতা আমার নিজের লেখা। আর তুমি আমার কবিতা পড়েছো, অনেক সুন্দর হয়েছে, অনেক প্রশংসা করেছে সবাই। স্বপ্নী ওটা শোনার পর আমাকে টেলিফোন করেছে, আব্বু উনি তো মানে অনেক সুন্দর, ইসমাইল আঙ্কেল অনেক সুন্দর এটা আবৃত্তি করেছে। আরে তুমি তো নিজেই জানো না তুমি যে কত বড় আবৃত্তিকার, আমি বুঝি। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। এটা তোমার কণ্ঠটা, এটা এগুলো আল্লাহর দান, বুঝো না, ঐশ্বরিক দান। আচ্ছা আমি বলি, আর কত রক্ত চাই, শেফাতুল্লাহ মানে আমি নিজে এই কবিতা লিখেছি। আর কত রক্ত চাই মা জননী, আর কত রক্ত চাই তোমার তৃষ্ণা মেটাতে, আর কত রক্ত চাই তোমার যশোর জ্বালা মেটাতে। 52 থেকে অদ্যাবধি লাখো লাখো সন্তানের লাশ হজম করে ও কি তোমার ক্ষুধা মেটেনি? সাগর উপচে পড়া রক্ত পানে ও কি তোমার তৃষ্ণা মেটেনি? আরো কত সন্তানের প্রাণ বলি চাই তোমার, ক্ষমতার মোহে উন্মাদ তোমার যে সন্তানেরা তাজা প্রাণ কেড়ে নেয়, তারা কি তোমার কুলাঙ্গার সন্তান নয়? আর কত রক্ত পেলে তুমি শান্ত হবে মা জননী, আর কত লাশ পেলে তুমি শান্ত হবে রাক্ষসী মা। আর কত মায়ের বুক খালি হলে তুমি সুখী হবে মা, আর কত নারী বিধবা হলে তোমার প্রতিশোধের নেশা মেটবে মা। আর কত কাল ধরে চলবে তোমার রক্তের হোলি খেলা, পরাতে তোমায় বরণ মালা। 30 কোটি বাঙালির হে বঙ্গ জননী, রেখেছ ভুয়া ধর্মের দাস করে মুক্ত স্বাধীন স্বনির্ভর করণী। মানে কঠিন শব্দে, মানে এই কবিতাটা আমাকে দেবেন আপনি, কাইন্ডলি যদি আমাকে দেন, আমি আবার আপনার মতো পড়া হবে না। আমি আবারও বলি, আপনার যে ফিলিং নিয়ে আপনি বলেন সেটা হয়তো ওই আবৃত্তিকার বা আমি যদি পড়ি আমার ভিতর থেকে আসবে না, তবুও চেষ্টা করবো দাদা। না তারপর তুমি যে কটা আবৃত্তি করেছো অনেক সুন্দর হয়েছে। আর তোমাকে তো দিয়েছি, ওগুলো থেকে পড়বা, এটা দেই নাই না, এটাও দিব না, এটা দেন না।
আমি আর বেশিক্ষণ কথা বলতে পারবো না দাদা, আমার নিষেধ বুঝছো ইলেকট্রনিক্স ডিভাইসে। কারণ আমার ওই দিক দিয়ে আমার অনেক কালকে হাসপাতালে ছিলাম, অনেক চেক আপ করছে, আমাকে বলেছে আপনার মোবাইল আমরা নিয়ে যাব, আমাদের গোপন রিপোর্ট আছে, আপনি এই সারাদিন মোবাইলে মানে কথা বলেন, আমাদের আমরা দেখি আপনার ভিডিও, সব কথা তো বুঝি না, এগুলো আমরা দেখি, আপনি ওয়ার্ল্ড সেলিব্রিটি, আপনার কোটি কোটি ভক্তবৃন্দ আছে, এসব আপনি এগুলো ইয়ে করতে হবে, আপনাকে আমাদের পৃথিবীর জন্য বেঁচে থাকতে হবে। বাহ বাহ বাহ। আমার অনেক দাম দেখা যায় দাদা, দিবেন মানে আপনার সারা পৃথিবীতে ওয়ার্ল্ড সেলিব্রিটি হলে আপনি যে কোনো জায়গায় যাবেন। কোটি কোটি সুন্দরী তরুণীরা বলতেছে, আমি বাড়াইয়া বলি, যেমন আমার বয়স হলো আসলে বয়স 71 বছর, মিশা কথা করি কই, আমি কই আমার বয়স 100 বছর হইতে 21 বছর বাকি। তারপর মানে মেয়েদেরকে একটু দূরে সরিয়ে রাখার জন্য, বুড়া টুড়া দাঁত নাই, মাথায় টাক, হাত পাও চিকন, পেট মোটা, তারপরে কয়, তারপরে এরা কয় না 200 বছর বয়সের তোমাকে ভালোবাসি। আমি কেন? আমার অনেক টাকা আছে, মানে মারা যাবে, পাবা জায়গা জমি, বারবার বিয়ানাতে আইতে পারবা, এই জন্য নাকি? তোমাকে ভালোবাসি, তুমি অনেক ভালো মানুষ, সত্য কথা বলো, অন্যায়ের প্রতিবাদ করো। জি 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 জি। তো এখন আমি যেটা বলছি যে লতিফ সিদ্দিকী সহ যারা 71 মঞ্চ, তারা কোনো অপরাধ করেনি, তারা কোনো সরকার পরিবর্তনের চক্রান্ত করতে সেখানে যায়নি। বলা হয়েছে আবু আলম শহীদ খানও নাকি সেখানে গিয়েছিলেন, হতে পারে। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, বলায় গণতন্ত্র মানে কি? প্রতিটি মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার থাকবে, তাদের চাওয়া পাওয়া দুঃখ কষ্টের কথা বলে, লিখে, এঁকে, বোবা হলে আকারে ইঙ্গিতে প্রকাশ করতে পারবে, সেটার নাম হলো গণতন্ত্র। আর আমাদের দেশের অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিবেরা গণতন্ত্র বলতে বুঝায় শুধু ভোটের অধিকার। নো, ওটা একটা 1000টা কাজের মধ্যে একটা। সরকার গঠন, সরকার পরিবর্তন, প্রভুর হাত বদলের জন্য এটা একটা উপায়। বাট আমি মনে করি ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করা মোটেই ঠিক নয়। নো, ঠিক নয়। কারণ ভোটের সময় সত্যিকারের অর্থে তুমি বলো জীবনে কয়বার ভোট দিয়েছো? দিয়েছি কয়েকবার, হয়তো অত মনে নাই, বেশি না। যাকে খুশি তাকে দিতে পেরেছো? এটা হচ্ছে দাদা, এই ক্ষেত্রে আমার একটু কথা আছে, যাকে খুশি তাকে দেয়া, একটা যোগ্য লোক না বুঝে, একজন হয়তো ভোটার প্রার্থী হিসেবে কে গুরুত্বপূর্ণ সেটা না বুঝে একজনকে ভোট দিয়ে দিল। অনেক বাজে মানুষও, অযোগ্য লোকও কিন্তু ক্ষমতায় এসে যায়। তো কি বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। এবং যেটা বললাম যে ওই ভোট কেন্দ্র দখলে যায়, আমাদের গ্রামে গত চেয়ারম্যান নির্বাচনের সময় একটা মানে শুধু একটা চেয়ারম্যানের একটা ব্যালট পেপার দেওয়া হয়েছে আমাদের চেরিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে। আমার বড় ভাই মরহুম শামসুলহুদা মজুমদার, তিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন, হেডমাস্টার ছিলেন, রিটায়ার্ড মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযোদ্ধা ছিলেন, জমিদারের নাতিপুতি, 200 জনের উপর লন্ডনে থাকে। সেহুদার বড় ভাই যাইয়া বলছে, কিরে তোরা নাকি চেয়ারম্যানের ব্যালট নাকি যাস না কারো করে? কই রিটার্নিং অফিসার দেখে আমার ওই ব্যালটটা আবার দেন। দেওয়ার পরে সে তার ইচ্ছে মতো হাবিব পাটোয়ারিকে দিছে, যা মানে কেউ একটা ভোট দিতে পারে না, ওর লোকদের এজেন্ট ম্যাজেন্ট ভাগাইয়া দিছে সবার সামনে। উনি হাবিব পাটোয়ারিকে ভোট দিছে, হাবিব রহমান পাটোয়ারি। আর যে মোস্তফা কামাল মজুমদার যে ভোট কেন্দ্র দখল করেছে, সে একটা পাস করছে ঠিকই, 5ই আগস্ট তাকে গত বছর ওই দিন বিকেলেই জ্যান্ত মাঠ পানির টানে ডুবাইয়া রাখছে, ধরে মারে পড়েছে। এই যে দেখো ক্ষমতার অপব্যবহার, জনগণ যদি খেপে যায় কেউ বাঁচাতে পারবে না। এবং ডক্টর ইউনূস এখন 1 বছরে 13 মাসে যতটুকু তার আসল চরিত্র মানুষ মানে যে আনাই, আমি বলছি যে ওরা আইনো না, ওর মানুষ বাড়ানো, ও চোর, ও ক্রিমিনাল। আমার কথা শুনে নেই, আপনি আপনি পাগল, আপনি কি জানেন, আপনি বলছেন পাগল, আরে পাগল বুঝছো, পাগল ও কাটা যদি শুদ্ধ কেটা। এখন বুঝুক আমি পাগল না, তারা পাগল, তাই না দাদা? দাদা দাদা 2-1টা ইয়ে পড়বো নাকি? আপনি একটু রেস্ট নেন তাহলে, দর্শকদের একটু। তুমি কিছু পড়ো।
জি আপনি আপনি একটু শুনেন। জি জি দর্শক বন্ধুরা আপনারা লাইভ অশিক্ষিত মূর্খ ছোট রোগ গরিব আঁঠু আপার সময় 3 বেলা ভাত খাইছি, এখন 1 বেলাও খাইতে পারছ না, এটা শব্দ বোমা হয়েছে না? এটা বইয়ের ভাষায় শব্দবোমা হয়েছে দাদা। আই লাইক ইট, আমার খুব ভালো লাগছে, দর্শকদেরও ভালো লাগবে। যে এটা সুদখোর ইউনুস হটাও বাংলাদেশ বাঁচাও, তারপরে অনেকে অনেক কথা লিখে যাচ্ছেন। প্রিয় দর্শক আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনাদের পছন্দের আজকে সেফুদা দাদা, হ্যাঁ বুঝেছি, ওরা একই জিনিস রিপিট করছে। এখন দুইটাই জিনিস, ডাকসুর নির্বাচনে আমি একটা মেয়ে, আমি তার চেহারাও দেখি নাই, ছবিও দেখি নাই, তার সম্পর্কে কিছু জানি না, সম্ভবত তার বাড়ি চিটাগং, তার কথার অ্যাকসেন্টে কিছু বোঝা গেছে, এবং সে তার একটা সাক্ষাৎকার আমি শুনছিলাম শুয়ে শুয়ে, ওই বেডে শুয়েছিলাম, আমার ল্যাপটপ অন ছিল, আমি উঠে চেহারাও দেখি নাই। নাম শুনেছি ওবামা ফাতিমা মনে হয় নাম, উমামা ফাতিমা, এবং সে যদি ভিপি হয় আমি খুব খুশি হব। আমার কাছে তার কথাবার্তা শুনে তার ফিউচার প্ল্যানিং গুলো অত্যন্ত কনস্ট্রাকটিভ, খুবই সুন্দর। আর বেসিক্যালি আমি 1983 সালে 1984 ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে সারা বাংলাদেশে ছাত্র রাজনীতি বন্ধ করিয়ে দিয়েছিলাম প্রেসিডেন্ট এরশাদকে দিয়ে। এর কারণ হলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তখন জাতিসংঘের উপদেষ্টা, এবং আমি ক্রেডিট স্পেশালিস্ট হিসেবে এবং তোমার প্রজেক্ট অ্যাপ্রেজার হিসেবে আমি এক্সপার্টাইজ ডেভেলপ করেছিলাম, এমনকি সচিবদেরকেও ট্রেনিং দিতাম। তো আমাকে ঢাকা ইউনিভার্সিটি তখন, তুমি কি ইকোনমিক্স ডিপার্টমেন্ট নাকি দাদা? না, সোশিওলজি। ভেরি গুড। জি হ্যাঁ, সোশিওলজিতে কামালও পড়েছিল। তো যাই হোক, তো আমি ওখানে আমাকে প্রায় ডাকা হইতো এক্সটার্নাল এক্সপার্ট হিসেবে ইকোনমিক্স ডিপার্টমেন্টে ক্লাস নেওয়ার জন্য। আমি একটা ক্লাস নিয়ে জাস্ট বাহিরে যাব, আরে গুড়ি, বৃষ্টির মতো গুড়ি তোমার ইয়েতে কলা ভবনে, ইকোনমিক্স ডিপার্টমেন্টের সেখানে। তো প্রফেসর ডক্টর লতিফুর রাজা চৌধুরী ছিলেন হেড অফ দি ডিপার্টমেন্ট। উনি আমাকে অনুরোধ করতেন যে স্যার প্লিজ আপনি মাঝে মধ্যে আমাদের একটু সময় দিবেন, আমাদের সিনিয়র স্টুডেন্টদেরকে একটু ক্লাস মানে পড়াবেন। তো আমি মাঝে মধ্যে যেতাম। তো যখন গোলাগুলি শুরু হলো, আমি তো মুক্তিযোদ্ধা, ফট করে আমি ফ্লোরে শুয়ে গেছি, ক্রোরিং করে করে আবার ওনার দরজা বন্ধ করে পাঠাচ্ছিল। টোকা দেওয়ার পর উনি দরজা খুললেন, খোলার পর দ্রুত ব্যাগে কয় স্যার ভিতরে ঢুকুন। ঢুকছি, দরজা বন্ধ করে রেখেছে। 5-6 ঘন্টা আমরা বন্ধ ছিলাম। দাদা তখনই আমি প্রেসিডেন্ট এরশাদকে বলে বন্ধ করে দিয়েছি। আমার বউ টেলিফোন করেছে ঢাকা থেকে, তুমি এখন তোমার কাছ থেকে বিদায় নেই, তুমি আমাকে দাদা তাহলে আমি বিদায় দিচ্ছি। তাহলে ফোন এসে গেছে না? হ্যাঁ, তুমি কেটে দাও তো, আমাকে বের করে দাও। ও দাদা রে, তাহলে দর্শকদেরকে কি বল দাদা, ওটা কি 1 মিনিট পর আপনি ফোন করবেন? তাহলে আনুষ্ঠানিক ভাবে শেষ করি। হেড অফিস থেকে তো আমরা একটা বকা দিবে, তারপর দ্রুত তাকে আমাকে বিদায় দাও দাদা, কেমনে আমি শেষ করে দিচ্ছি দাদা। অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আপনার পাঞ্জাবিটা খুবই সুন্দর, আজকে ঝলমলে পাঞ্জাবি দর্শক দেখেছে, দর্শক আপনাকে দেখে মুগ্ধ হয়েছে, এবং আপনার কথাবার্তা শুনে সবারই ভালো লাগছে। আমাদের সেনাবাহিনীকে নিয়ে কথা বলা উচিত ছিল, সেটা সেনাবাহিনীর কথা বলতে চাই না, বাট আমি জেনারেল ওয়াকারকে ভালোবাসি। আই লাভ জেনারেল ওয়াকার।